তৃণমূল কংগ্রেস ভাঙন এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, যে মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইমেজের উপর তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত, তিনি এখন সাইড লাইনে। এটা কি দলটির জন্য ভালো কিছুর ইঙ্গিত নাকি চূড়ান্ত পতনের আলামত বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দল কংগ্রেস ছেড়ে যখন নতুন দল গঠন করেন, তারপরে তৃণমূল কংগ্রেসের উৎপত্তি বা তৃণমূল কংগ্রেসের জন্ম। এবং সেই তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার পরে ক্রমশ আন্দোলন, আন্দোলনের পরে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গা দিয়ে 2011 সালে ক্ষমতায় আসে বামফ্রন্টকে হারিয়ে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এক এক কেন্দ্রিক ভাবনা, এবং সেখানে দুটো বিষয় কাজ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের জায়গায় তৈরি করার জন্য দলের সঙ্গে অনেকটা মতবিরোধ এর আগেও ছিল, সেটা প্রকাশ্যে আসেনি। কিন্তু সম্প্রতি 2026-এর যে বিধানসভা নির্বাচন হলে, সেই বিধানসভা নির্বাচনের যে ফলাফল যখন তৃণমূলের এগেনস্টে গেল, অর্থাৎ তৃণমূল বিপুল ভাবে পরাজয় বরণ করলেন এবং সেই 80টি আসন মাত্র পায়, এবং বাকি বাকি বিজেপি পায়, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আছে। তার পরবর্তী সময় কিন্তু ক্রমশ যে দলের মধ্যে যে ভাঙন ছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৈরি দল এবং সেই দলের যে প্রতিপত্তি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় বলেছিলেন, আমি 294টি আসনে কেন্দ্রের প্রার্থী, এই 94টি আসনে আমাকে দেখে ভোট দিন, সেই জায়গাটা একেবারেই কিন্তু ইমেজটা নেই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে ইমেজ ছিল সেটা নেই। কারণ হচ্ছে, আপনি জানেন যে গতকালই বিধানসভায় 58 জন বিধায়ক গিয়ে তারা বলেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে দলের সঙ্গে নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধী দলের নেতা করতে চেয়েছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে আমরা বিরোধী দলের নেতা করতে চাইছি না। সেখানে নেতা তৈরি করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ ঋতব্রত ব্যানার্জি বামফ্রন্ট থেকে একসময় আসা, তারপরে তৃণমূলে এসে আহ, আহ, তৃণমূলে এসে বিধায়ক হওয়া, এবং তার পরবর্তী পর্যায়ে আবার তৃণমূল থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন। কারণ সম্প্রতি তার যে আহ মন্তব্য ছিল, সেই মন্তব্য তৃণমূল বহিষ্কার করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কার করার পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার বিরোধী দলনেতা বিধানসভায় হয়ে গেলেন। কারণ স্পিকার গতকাল এই মন্তব্য সেই সম্মতি দিয়েছেন। মূলত যে কথাটা হচ্ছে, যে প্রশ্নটা আপনার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভবিষ্যৎ কি এই তৃণমূল কংগ্রেস, আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ বলতে যাই, তাহলে ভবিষ্যৎ এক কথায় যে একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে একটা সাজানো বাগান বা সাজানো বাড়ি, যদি আমি বলি তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। মাত্র 20 জন দেবপ্রসাদ, বিধায়ক এর মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় দল চালানোই বলুন আর সরকার চালানো বলুন, একক কর্তৃত্বকে সবসময় গুরুত্ব দিয়েছে। এটাই কি তার ফলাফল কিনা বা প্রভাব কিনা? দেখুন, একক কর্তৃত্বের ফলাফলের ফলেই কিন্তু আজকের এই প্রভাব। এই যে আজকে বিদ্রোহ, বিজেপি তৃণমূলের মধ্যে যে বিদ্রোহ রয়েছে, সেই বিদ্রোহের কারণ, কারণ শুভেন্দু অধিকারী যে আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি হয়ে নির্বাচিত হয়ে, সেই শুভেন্দু অধিকারী কিন্তু এক সময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, এবং 2019 সালে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এবং সেই যে একক কর্তৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই একক কর্তৃত্বের কারণেই, কারণ তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পাশে আসনে বসানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলার চেষ্টা করেন, যার কারণে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিরোধ শুরু হয়। এবং বিরোধ শুরু হওয়ার পরে শুভেন্দু অধিকারী তার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। আজকের তিনি মুখ্যমন্ত্রী। এই একক কর্তৃত্বের ফলে আজকের যারা এই 60 জন বিধায়ক যে বিরোধিতা করছেন, তারও একই কারণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিদ্ধান্ত নিতেন। ইভেন সম্প্রতি বিধানসভায় যিনি সিদ্ধান্ত দিয়ে তিনি যে একক কর্তৃত্বে যে বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতক করেছিলেন, তাদেরকে তার অন্যান্য বিধায়করা কিন্তু সেটা মানেননি, তারপরেও তিনি সেই লিস্টটা দিয়েছিলেন। কিন্তু শেষে কি হলো, সেই বিষয়টা পুরো বুমেরাং হয়ে গেল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরো এই যে তৃণমূল কংগ্রেস দলটি পুরোটাই বলতে গেলে এক কথায় বেরিয়ে গেছে। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা এখন মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে তৃণমূলের যে প্রতীক, অর্থাৎ ঘাসফুল, সেটা শেষ পর্যন্ত থাকবে কিনা সে নিয়েও কিন্তু এখন সন্দেহ দেখা দিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একক কর্তৃত্ব, একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র এবং দুর্নীতি, এই কটি বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদিও দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এখনো পর্যন্ত সেটা প্রমাণিত হয়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি,
বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, এবং একই সঙ্গে বিভিন্ন মানুষ যারা সমাজ বিরোধী কাজকর্ম করে তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ ছিল, যাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। এ নিয়ে যে কিন্তু দলের দেবপ্রসাদ, একটু অন্দরে জানতেই চাই যে নেতা হিসেবে মমতারই ভবিষ্যৎ বলুন বা তৃণমূলের ভবিষ্যৎ, কি মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আমরা ঘুরে দাঁড়াবো, কেন্দ্রের বিরুদ্ধে আমরা গিয়ে দিল্লিতে লড়াই করবো, কিন্তু আমরা সর্বশেষ যে পরিস্থিতি দেখতে পেলাম রানী রাসমণির নেও রোডে, রানী রসমণি রোডে হওয়ার কথা ছিল সমাবেশটি, কিন্তু সেটা হয়নি, মেয়র রোডে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হারার পর প্রথম কোনো প্রকাশ্য জনসভায় তিনি বক্তব্য রেখেছেন। সেই জনসভায় যে সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন এবং তাদের যে আহ, ইচ্ছে এবং তাদের যে বক্তব্য ছিল, যে স্লোগান ছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শোনা যাচ্ছিল না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অস্তিত্বের জায়গা থেকে অনেকটা দূরে সরে গেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঠিক করেছেন যে মমতা কতটা আর পরবর্তী সময় ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু দিল্লিতে গিয়ে আন্দোলন করতে গেলে তো মানুষের জনসমর্থন লাগে। এখানে একটি বিষয় ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘুরে দাঁড়াতে পারেন, কারণ এখানে যা সংখ্যালঘু ভোট আছে, সেই সংখ্যালঘু মানুষজন যদি ঘুরে না যায়, তারা যদি মমতার হাত ছেড়ে না দেয়, অলরেডি বিধায়করা মমতার হাত ছেড়ে দিয়েছেন, আবারও ঘুরে কিন্তু দাঁড়ানো সম্ভব সংখ্যালঘু হবে। দেবপ্রসাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।